স্বতন্ত্র নির্বাচন করতে হবে। তারেক রহমান, মোহাম্মদ তারেক রহমান, আপনি বলছেন এসব হবে না। আমি একটু আতাউর ভাইকে আমার সময় থেকে একটু সময় জিজ্ঞাসা করি, উত্তর যদি দেয়, যে আপনারা তো পিআর নিয়ে আলোচনা করছেন, পিআর পড়াশোনা করেছেন, জানেন ধরেন 5টা বা 6টা বা 7টা উপায় আছে পিআরের। আপনি বলছেন যে স্বতন্ত্রকেও কোনো একটা ভাবে ব্যবস্থা করা যাবে। মানে আমি আসলে জানতে চাই এই 7 উপায়ের মধ্যে কোনো উপায়ে যদি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার ব্যবস্থা থাকে, সেই উপায়টা আসলে কেমন উপায়? না, আমি আসলে তেমন কোনো কাজ নেই, তারপরেও যদি ধরে নেওয়া হোক যে একজন স্বতন্ত্র প্রার্থী আমাদের এখানে যাওয়ার সুযোগ অবকাশ রাখা প্রয়োজন, তাহলে আমরা সেটা সুযোগ আমরা করে দিতে পারি। মানে তারেক রহমান যেটা জানতে চাচ্ছেন সেটা কি কোনো ধারণা আছে সেটা কেমন হতে পারে? অথবা আমি একটা কথা বলি যে আমি জানতে চাচ্ছি যে ইসলামী আন্দোলনের পিআরটা আসলে কেমন পিআর? না, এখানে দেখেন স্বতন্ত্র কিন্তু এখনো বর্তমান নির্বাচন পদ্ধতিতেও কিন্তু যে কেউ স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে পারে না। স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হলে 1% ভোটারের তাকে সমর্থন নিয়ে তারপর স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হয়। পিআর পদ্ধতিতে হইলেও সেটা প্রয়োগ হতে পারে যে 2% বা 3% ভোটারের একটা এরিয়া নির্ধারণ করে সেখানে একটা সমর্থন নিয়ে যদি সে প্রার্থী হতে চায় তাহলে সে একটা এরিয়া তার জন্য নির্ধারণ করে দেওয়া যেতে পারে। সেই এরিয়ার মধ্যে ওইখানে যদি সর্বোচ্চ ভোট পায় তাহলে উনি এমপি হয়ে যাবে, এমপি হয়ে যেতে পারে। একটা ওই এরিয়ার মধ্যে তাহলে টোটাল পিআর এর বাইরে একটা আলাদা সিস্টেম হতে পারে। এই জন্যই তো বললাম যে আমরা এই জন্য কোনো কিছুই আসলে নির্ধারণ করি না, চূড়ান্ত করি নাই যে এইভাবেই হতে হবে। না, যখন নাগরিকদের কাছে যাবে পিআর চাচ্ছি, তখন নাগরিকদের সামনে এটার রূপরেখা দিতে হবে না, যে আমরা এটার আউটপুট এইটা এই ধরনের নির্বাচন হবে, এইভাবে ভোট দিবেন। আমি বলতে চাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিআর নিয়ে, এটার পদ্ধতি নিয়ে কোনো মতামত আছে কিনা? এটা হতে পারে জামাত থেকে আলাদা, হতে পারে এটা অন্য দল থেকে আলাদা, বাট আপনাদের কোনো পলিসি আছে কিনা যেটা আপনারা স্টাডি করেছেন যে আমরা এক্স্যাক্টলি এরকম হইলে ভালো হয়? না, আমরা এখন মৌলিকভাবে টোটাল পিআর চাচ্ছি। তার মানে গোটা বাংলাদেশটাকেই একটা নির্বাচন এরিয়া মনে করে এখানে আমরা মনে করছি যে এখান থেকে যদি কেউ 1% ভোট পায় সে 1% পার্লামেন্টে মেম্বার পাবে। আমরা যে সহজে বোঝার জন্য আমরা এটাই চাচ্ছি। কিন্তু ইন্দোনেশিয়ায় আবার একরকম, মালয়েশিয়া একরকম, আবার জার্মানিতে যদি একটা আসন হয় তাহলে তো আপনি 300 প্রার্থী হলো না, তাহলে একটা প্রার্থী। তাহলে না, প্রার্থী আসন হলো পার্লামেন্টে 300, এই জন্য এই টোটাল বাংলাদেশটার ভোটটাকে 300 আসনে বিভক্ত। আচ্ছা, আমি বলি ধরেন আপনি গাজীপুর থেকে নির্বাচন করবেন, তারপর আপনাদের প্রধান যিনি ফয়জুল্লাহ স্যার নাকি ফয়জুল স্যার, আচ্ছা রেজাউল করিম স্যার, তারা হলো বরিশাল থেকে একজন আর একজন পিরোজপুর থেকে নির্বাচন করবে। আপনি গাজীপুরে অনেক জনপ্রিয়, এটা আমি জানি। গাজীপুরে আপনি নিঃসন্দেহে মানে অনেক ভালো ভোট পাবেন। সেই হিসেবে ধরেন আপনি 60,000 ভোট পেলেন অথবা 1 লক্ষ ভোট পেলেন, 1 লক্ষ ভোট পাইলেন। আর আপনার হলো রেজাউল করিম স্যার, উনি হলো তার আসনে 60,000 ভোট পাইলো। তাহলে আমার এখন বিষয়, আপনাদের পিআরে এই যে আপনি 1 লক্ষ ভোট পাইলেন কিন্তু রেজাউল করিম স্যার 60,000 ভোট পাইলো, এখন আপনার দল থেকে আপনাকে এমপি বানাবে নাকি রেজাউল করিম স্যারকে ভোট? না, এখানে তারেক ভাই বিষয়টা হলো আপনি যেই সেন্সিটা নিছেন, এখানে তো কোনো ব্যক্তিকে ভোট দিবে না, এখানে দলকে, প্রতীককে ভোট দিবে, তাই না? এবং দলীয় ভাবে এটা দুইটা পদ্ধতি, একটা হলো যে খোলা পদ্ধতি ও মুক্ত পদ্ধতি। এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি আপনাকে। না, আমি ক্লিয়ার করছি। তার মানে আপনাদের দলে অপেক্ষাকৃত আপনারা যে পিআর বলছেন সেই পিআরে অধিক ভোট পাওয়া ব্যক্তি এমপি হওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি না, আপনাদের দল যাকে চাইবে সে ম্যান্ডেটরি। তা তো অবশ্যই। তাহলে দেখেন, গণতান্ত্রিক উপায়ে আপনি গাজীপুরে বেশি ভোট পাইলেন, কিন্তু দলীয়ভাবে দলীয় সম্ভাবনা, দলীয় ক্ষমতা, প্রতিপত্ত এইসব বিষয়ে রেজাউল করিম স্যার বেশি জনপ্রিয় বা তার প্রভাব বেশি। এখন সে চাইলে আপনাকে এমপি না করে সে নিজে এমপি হয়ে যাবে। এটাই তো গণতন্ত্রের পরিপূরক একটা ব্যবস্থা। এখানে এটা দলগুলো এই জন্য করবে না, দেখেন না কেন করবে না সেটা না, আমি আগে প্রথম একটু বলি যে যদি এটা হয় তাহলে ধরেন আপনি বলছিলেন যে কালো টাকার প্রভাব এখানে থাকবে না, এখানে মাস্তানি থাকবে না, বা ভালো। কিন্তু ধরেন একটা দল আপনার মোট 5% ভোট পেল, 5% ভোটে পার্লামেন্টে সে আপনার 3-5-15টা আসন পাবে, ধরে নিলাম 15টা আসন পাবে, কিন্তু তার 300 আসনই তো ক্যান্ডিডেট ছিল। এখন সে এই 15 জন সিলেকশন করার কি পদ্ধতি হবে? এখানে যদি সে টাকার বিনিময় করে, এখানে যদি সে অর্থের বিনিময় করে, পর্যন্ত কিভাবে থামাবে? আচ্ছা, টাকাও না, এখানে তো দলীয় ক্ষমতার ভিত্তিতে যদি করে, এখানে নির্বাচন হইয়া যাওয়ার পরে তো সিলেকশন করার কোনো সুযোগ নাই, না বরং আগেই প্রার্থীদের লিস্ট নির্বাচন কমিশন দিতে হবে। হয়ে আছে, কিন্তু কে আপনার তো 300 আসনে আর পাস করলো না, কিন্তু যেটা তারেক রহমান বলল যে প্রার্থী তো সিলেক্ট হয়ে আছে কিন্তু পাইলো 5টা আসন। এখন তার হিসেবে 5% ভোটে বা 1% ভোটেও সে তো পাবে 3টা আসন। তো 3টা আসনে তার 300 আসনই প্রার্থী ছিল, কিন্তু 3 জন কে হবে? সর্বোচ্চ বিভিন্ন জায়গায় ভোট যে 3 জন পেয়েছে সেই 3 জন না, কোনো ব্যক্তি তো ভোট পাবে না, ভোট তো পাবে দল এবং প্রতীক।
অতএব ব্যক্তির প্রশ্নই এখানে আসে না। ব্যক্তি কেন ব্যক্তি হবে না? আপনি নির্দিষ্ট একটা অঞ্চলের সন্তান, ওই ভূমির সন্তান, আপনি ওই এলাকায় আপনার ভোটের ক্যাম্পেইন করবেন। আপনি তো ওই এলাকার, আপনি এমপি হলে তো আপনি আপনার জন্মস্থান যেখানে সেখানে আপনি এমপি হবেন। ক্যাম্পেইনটা হবে কিভাবে? না, বিষয়টা হলো যে এটা তো স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্থানীয় নির্বাচনের না তারেক ভাই, এখানে তো আমরা এই ব্যক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্যই তো এই পদ্ধতি। আমরা পার্লামেন্ট নির্বাচন নিয়ে কথা পার্লামেন্ট নির্বাচন, এটা তো ব্যক্তি প্রভাবিত হইলো। এখানে তো কোনো ব্যক্তি তার অঞ্চলে জনপ্রিয় সেটা আমার শেয়ারটা এখানে মেধা যোগ্যতার ভিত্তিতে পার্লামেন্টে যাবে। একজন ব্যক্তি সে বড় প্রভাবশালী, সে অনেক টাকা পয়সার মালিক, তার অনেক কর্মচারী, পার্লামেন্ট চালানোর মতো যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা তার নাই, তার সংবিধান বুঝার মতো যোগ্যতা নাই, তা সে তো এলাকায় জনপ্রিয়। তাই এই জাতীয় নির্বাচন তো অতীতে হয়েছে, এ থেকেই তো আমরা বেরিয়ে আসতে চাই। এখন আমাদের মাথায় আবার ঠিক একই সিস্টেম ঘুরপাক খাচ্ছে, তাহলে তার এই পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম। তারেক রহমান সাহেব, আপনি কেন বলছিলেন যে এখানে ভণ্ডামি? আপনার কথা আছে কেন? জনপ্রিয় লোক চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশপ্রেমিক, ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক। অনেক জনপ্রিয় লোক আছে, কিন্তু তারা আসলে তাদের মধ্যে কোনো যোগ্যতা নাই।